ঢাকা ব্যাংক বিজনেস মেলা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস মাজহারিন খান। দর্শক, আপনারা জানেন যে বছর 2026-27-এর বাজেট পাশ হয়েছে এবং বাজেট বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের বাজেট কতটা ব্যবসা বান্ধব ছিল তা নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ ব্যক্তিকে। শুরুতে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ। আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ হেলাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এফবিসিসিআই। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আপনাদের দুজনকে একসাথে পেয়েছি, এটি আসলে সচরাচর খুব কম হয়, কারণ ব্যবসায়ীদের সাথে আসলে আয়করের সাথে যারা সংযুক্ত আছেন তাদের আমরা সবসময় একটা দূরত্ব দেখি। আমরা এই দূরত্বটা দেখতে চাই না। আমরা চাই যে এবারের বাজেটটা আমরা দেখছি, সেখানে অনেকেই বলছে যে এবারের বাজেটে করের চাপ অনেক বেশি রয়েছে এবং ব্যবসায়ীদের উপর কর অনেকটা চাপিয়ে দেওয়া হয়েছে। একটু যদি, যেহেতু আপনি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করেন, এই বিসিসিআইয়ের সাথে সংযুক্ত রয়েছেন, দোকান মালিক হিসেবে আছেন, নিজেও একজন ব্যবসায়ী, একটু বলবেন যে এবারের বাজেট কতটা আসলে ব্যবসায়ী বান্ধব? ব্যবসায়ী বান্ধব তো আসলে হওয়ার খুব বেশি সুযোগ নাই। আপনি যত কর বাড়াবেন, আপনি বাজেট যত বাড়ছে, এই করের টাকা তো ব্যবসায়ীদের দিতে হয়, এটাই তো সত্য। তো সেখানে একদম ব্যবসায়ী বান্ধব বলার, তা হ্যাঁ, কিছু কিছু সেক্টর হয়তো সুবিধা ভোগ করেন, কিছু কিছু সেক্টর সুবিধা পান, হ্যাঁ, ওদের তো কথা ভিন্ন। এমনি সাধারণ ব্যবসায়ীর কথা বলেন, সেখান থেকে আপনাকে মনে করতে হবে যে যত বড় বাজেট তত বেশি মাথা ব্যথা ব্যবসায়ীদের। তারপরে এবারে বাজেট তো এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস। প্রতি বছরই জুন মাসে বাজেট হবে, জুন মাসের শেষে এটা পাস হবে। এখানে কিছু আলোচনা সমালোচনা হয় এবং এটা মানে এই পার্টটা শেষ হয়ে গেলে, ইভেন্টটা শেষ হয়ে গেলে এটা নিয়ে আমরা তেমন কথাবার্তা বলি না। এখানে আসলে কন্টিনিউয়াস যে কথাগুলো বলা দরকার আমি বলি। এখানে ভাই আছেন, এখানে আয়করের মেম্বার, উনি আমি মানে ওনার তো যথেষ্ট সুনাম আছে এই জায়গায়। বিষয়টা হচ্ছে যে আপনি দিবেন কিভাবে। আপনি যে কোনো জিনিস যদি আপনি সিম্পলিফাই না করেন, মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি থাকে, তাহলে কিন্তু আপনি ট্যাক্স বলেন, ভ্যাট বলেন বা অন্য অন্য কর বলেন, সেগুলো দিতে পারে না। কারণ আমাদের আইনে, ট্যাক্সের আইনে বলেন, ভ্যাটের আইনে বলেন, এমন কিছু আইন যেগুলো তৈরি করা আছে, এগুলো ব্রিটিশ আমলের ল, এইগুলো ছিল বিধি, এইগুলো আবার আমাদের সরকার এসে বিভিন্ন সময় সে আইনে পরিণত করছে। আপনি শুনলে খুব অবাক হবেন। আমাকে একটা চিঠি দিচ্ছে গত তিন মাস আগে, আমাকে 1998-99 সালে আমার কাছে টাকা পায় আয়করের। আমি কিন্তু সেই স্টুডেন্ট লাইফ শেষ করে ব্যবসায় ঢুকে আমি কিন্তু এটা টিন করলাম এবং আমি রেগুলার মানে যাই পারছি আমি দিতে শুরু করছি। এখন ধরেন একটু বড় ব্যবসা হয়েছি, বড়োভাবেই দিচ্ছি। এখন 1998-99 সালে আমার কাছে সে 7,000 টাকা পায়। এইভাবে করতে 2005 সাল পর্যন্ত এনে বলতেছে আমার কাছে 1,66,000 টাকা পায়। আমি এটা জানিও না। এখন ধরেন একসময় আমি ছিলাম নয়াটলার বাসায়, এরপরে আমি চলে গেছিলাম উত্তরা, এরপর চলে গেছিলাম বসুন্ধরা, এরপরে আবার আছে ইস্কাটানে। আমার ওই বাসার 3টা বা 2টা চিঠি দিছে, বলছে আমি সেই বাসা আমাকে পাওয়া যায় না। এরপরে কী করলেন, উনি আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিলেন। আমাকে হঠাৎ করে ব্যাংকের ম্যানেজার বলতেছে, হেলাল সাহেব আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে গেছে। আমি কেন? বলে আপনার কাছে এরকম ইনকাম ট্যাক্স টাকা পায়, ইনকাম ট্যাক্সে সেই টাকা নিয়ে যাবে। এখন আমি বললাম নিয়ে যাবেন না, আমাকে না জানা নিয়ে যাবে? বলে আইনটা সেটাই, আপনাকে আমার জিজ্ঞেস করো। আমি যে আপনাকে বলছি ডিউ টু আপনার সঙ্গে রিলেশনের কারণে বলছি। আমি বললাম কী বলেন আপা, আমার টাকা আমি জানি না, হ্যাঁ, আমি কখনো শুনি নাই যে আমার কাছে ইনকাম ট্যাক্স টাকা পায়। আমি গত মানে এই বছরও আমি প্রায় এত টাকা, যথেষ্ট টাকা আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি। তো বলছে না ভাই, কিছু করার নাই, আমরা টাকা দিয়ে দিতে হবে, ও নিয়ে যাবে। তারপর আমি অনেক চেষ্টা করে ইন্সপেক্টরের নাম্বার নিয়ে ওর কথা বললাম। উনি বললেন যে হেলাল ভাই আপনি সমস্ত কাগজপত্র নিয়ে আসতে হবে। এখন বলেন 1998-99 সালের কাগজ আমি কোথায় পাবো? এরকম একটা আইন এখনও দেশে বিদ্যমান। তো আপনি কি করবেন? এবং অ্যাকর্ডিংলি আমি সেখানে গেছি। যাওয়ার পরে আমার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাংকে গেছে টাকা দিতে, শিবপুরে রসিদ দিতে টাকা দিতে গেছে। ওই ব্যাংক বলছে না, আপনার টাকা জমা নেওয়া যাবে না। অবশ্য ব্যাংকের আইনে বলা আছে যে কোনো টাকা হোক, এটা কালা হোক, ধলা হোক, ডাকাতির টাকা হোক, ছিনতের টাকা, তুমি একটা টাকা জমা নিবা, তারপরে তুমি তদন্ত করে দেখবে যে এটা কার টাকা। কিন্তু না, আমার স্ট্যাক করে দিলেন, আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, আমি তেল তুলতে পারলাম না। তারপরে পরের দিন গিয়ে আমি কথাটা বললাম, বলে যে আমার আইন আছে, আইন দেখালেন, হ্যাঁ, 216 ধারায় ওখানে বলা আছে যে তারা এই কাজ করতে পারে। আমি দেশের নাগরিক, আমি প্রতি বছর আমি রিটার্ন দিচ্ছি, আমি ট্যাক্স দিচ্ছি, কিন্তু ওই আইনে বলা আছে এগুলো সবই করতে পারেন।
আমরা এটার জন্য কথা বললাম, সাংবাদিক সম্মেলন করলাম, মাননীয় অর্থমন্ত্রীকে বললাম যে আইনটা রহিত করেন। মানুষ, আপনি বলেন নতুন আয়কর আপনি খুঁজবেন, এই ইতিহাস শুনলে কেউ নতুন আয়করে ঢুকবে? পালায় যাবে না সে? বলেন। আমাদের তো এই অবস্থা। তো আমরা এখান থেকে আইনগুলো যদি রেকটিফাই করা না হয়, আপনি বিশ্বাস করেন যত চেষ্টাই করবো আমরা তো একটা স্বাধীন দেশের নাগরিক, এই দেশের মালিক তো দেশের জনগণ। তো আমি জনগণ, আপনি আমার ভিসে ইয়ে করে দিলেন যে আমি কোনো কথাই বলতে পারবো না, আমাকে কোনো জিজ্ঞেসও করবেন না, আপনি আমার টাকা কেটে নিয়ে যাবেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবেন, আমার বিদ্যুতের লাইন, কারেন্টের লাইন, আপনি আমার এই গ্যাসের লাইন কেটে দিবেন। হাউ কাম? আমরা একজন ব্যবসায়ীর অভিজ্ঞতা শুনছিলাম, কিন্তু এটি আসলে বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী এই ধরনের অভিযোগগুলো করেন, বা তাদের একটা ভীতি বা আয়কর নিয়ে আসলে অনেক ব্যবসায়ীদের ইনকাম থাকলেও তারা আয়কর দিতে চাচ্ছে না, কারণ তারা একটা স্ট্রাকচারের মধ্যে যদি ঢুকে যায় সেখান থেকে তারা বের হতে পারবে না। এই যে আসলে নীতিমালা বা দূরত্ব, এই জায়গাগুলো থেকে আসলে কিভাবে বের হয়ে আসা যাবে? এবং ব্যবসায়ীরা বলছেন যে আয়কর ব্যবসা বান্ধব না এবং তাদের বাধা। ঠিক আছে, আপনার আজকের যে বিষয়টি আপনি বলেছেন যে এবারের বাজেটে কিভাবে এটা ব্যবসা বান্ধব কিনা বা ওদের উপর বেশি চাপানো হয়েছে কিনা, এই দুটো জিনিসকে যদি আমরা এক করে দেখি, একটা হচ্ছে যে সমস্যাটি আছে, কারণ আমরা এখন আসলে পর্যাপ্ত পরিমাণে ডিজিটালাইজড হতে পারিনি। যে তথ্যগুলো আমাদের ডিজিটালি অটোমেশনের মাধ্যমে করার কথা ছিল, সে সব কিছু করা সম্ভব হয়নি। বাট এই যে ভীতির কারণ বলি অথবা এই ধরনের যে ভুল বোঝাবুঝিগুলো হয়, তার মূলত কারণটাই হচ্ছে যে আমাদের সিস্টেমগুলো এখনও প্রপারলি অটোমেটেড হয়নি। আমার ধারণা যে এনবিআর যে উদ্যোগগুলো নিয়েছে, উইদিন শর্ট টাইম ইট উইল বি টোটালি ডিজিটালাইজড। এটা যদি হয়ে যায় তাহলে এই ধরনের কোনো সমস্যা হবে না। আর কর ভীতির যে বিষয়টি আছে, এটা দূর করার জন্য অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে। একটা হচ্ছে যে আমাদের যত রিটার্ন এখন অনলাইনের মধ্যে আমরা রিটার্ন দিচ্ছি, এটা দুটো কাজ হচ্ছে। অনলাইনে রিটার্ন দেওয়ার মধ্য দিয়ে আপনার কিন্তু যে কর ব্যয়টি যেটা আছে, কমপ্লায়েন্স ব্যয়টি, সেটা হ্রাস হচ্ছে। আপনি ঘরে বসে ইউ ক্যান সাবমিট ইউর রিটার্ন। তার মানে আপনার সার্টিফিকেট থেকে শুরু করে যা কিছু সেবা আছে, কর সেবা, সবগুলো ইউ ক্যান গেট ইট ফ্রম ইউর ওন প্লেস, স্টেইং ইন ইউর অফিস অর ইন রেসিডেন্স। এটির অর্থটি হচ্ছে যে ইউ নিড নট গো টু দ্য অফিসে যেতে হচ্ছে না, কাউকে বলতে হচ্ছে না। এইটি হলো প্রসেসটাকে যত বেশি সহজ করা সম্ভব হবে, তত ভুল বোঝাবুঝির পরিমাণটা কম হবে। তা আমার যেটা মনে হচ্ছে যে এনবিআর এখন যে রাইটে আছে, যে ট্র্যাকে আছে, এটি উইদিন শর্ট টাইম ইট উইল বি কমপ্লিটলি ডিজিটালাইজ। তা যদি হয় এবং যদি মানুষ সহযোগিতার মনোভাবটা থাকে, তাহলে এই ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমাদের বাংলাদেশের এইবারের বাজেটে কিন্তু আমাদের চেষ্টা করা হয়েছে যে সব কিছু থেকে কিভাবে ব্যবসায়ীদেরকে কিভাবে সহজ করা যায়, তাদের কমপ্লায়েন্সটা সহজ করা যায়, যেটাকে আমরা ডিরেগুলেশনের কথা বলেছি, ব্যবসা বান্ধব যেন করা যায়, সেটা কিন্তু প্রতিটা স্টেপে বিবেচনায় রেখেই করা হয়েছে। আমাদের ধরেন শিল্প ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমরা ইভেন আমাদের এক্সপোর্টের সংজ্ঞাটা পর্যন্ত আমরা চেঞ্জ করেছি, ডিমড এক্সপোর্টের একটা সংজ্ঞা নিয়ে এসেছি, এই কারণে যাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যদি সাপ্লাইটি তারা করেন, তাহলে ওই সাপ্লাইটাও যদি আপনার এলসির মাধ্যমে হয়, ফরেন কারেন্সির মাধ্যমে, তাহলে দ্যাট উড বি ট্রিটেড ইভেন অ্যাজ দ্য এক্সপোর্ট। এইরকম বহুবিধ হাজারো আমরা পরিবর্তন নিয়ে এসেছি, যেটি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভের সাথে চলে এবং আমাদের মানুষের, বিশেষ করে যারা ব্যবসা আছেন, যারা ইন্ডাস্ট্রিতে আছেন, যারা বিনিয়োগ করেছেন, তাদের জন্য বিনিয়োগ বান্ধব হয়। এরকম কয়েকশো আমাদের পরিবর্তন কিন্তু আমরা এবারের বাজারে নিয়ে আসছি। আপনারা যদি চিন্তা করেন যে আপনার যত ইন্ডাস্ট্রি আছে, যেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, আমাদের দেশীয় শিল্পকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, এই সব কিছু বিবেচনায় রেখেই ইন্ডাস্ট্রিতে যত সাপ্লাই হবে, সেখানে কিন্তু উৎসে কর্তন থেকে শুরু করে সব ধরনের কর্তন কমানো হয়েছে, ট্যাক্স কমানো হয়েছে। এর বাইরে ইম্পোর্ট স্টেজেও কিন্তু আমাদের ভিএটি এবং ইম্পোর্টে কাস্টমস ডিউটি বিভিন্ন ক্ষেত্রে কমানো হয়েছে, সো দ্যাট আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালাইজড আছে তারা যেন একটু স্বস্তিতে থাকেন, ওনারা যেন ভালো বোধ করেন এবং এটি যেন শিল্প বান্ধব হয়, ব্যবসা বান্ধব হয় এবং অবশ্যই কিন্তু আপনি যেই বিভাগে আছেন সেটি তো আসলে কর নীতি নিয়েই কাজ করছেন আপনি, এবং সেখানে যতবারই আসলে আমরা আলোচনা করেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীদের একটি কথা যে আসলে যারা আয়কর দেয় তাদের উপরই আয়করের চাপটা বেশি, বাট 64 ডিস্ট্রিক্ট
যে এত বেশি ব্যবসায়ী আছে বা তাদের আসলে অর্থের পরিমাণ এত বেশি যে তাদেরকে আয়করের আওতায় আনা হয় না এবং তাদেরও কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও আসে না। তাহলে এই যে আসলে দ্বৈত নীতি বা দ্বৈত একজন ব্যবসায়ীর উপরে এবং একজন ঢাকার বাইরের ব্যবসায়ীর উপরে দুই জায়গায় কিন্তু একটা দুই ধরনের আমরা দেখছি যে সিদ্ধান্ত আসছে, এটি আসলে কেন বাইরের পিছনে আসলে কারণ? আসলে এই তথ্যটি আপনি একটু যদি যাচাই করেন তাহলে দেখবেন যে এটা সেটা ঠিক বলা যাবে না যে তথ্যটি সঠিক। কারণ হচ্ছে যে এবার বাজেট করার সময় কিন্তু দুটো জিনিসকে মূল ভিত্তি হিসেবে চিন্তা করেছি। একটি হচ্ছে যে আমাদের এক্সপান্ড করতে হবে, কর নেট যেটা আমরা বলি, মানে কর ভিত্তিকে এক্সপান্ড করা, আর এক্সিস্টিং যারা আছেন যারা কমপ্লায়েন্ট করদাতা আছেন তাদের উপরে যেন করের এটা বোঝাটা যেন না বাড়ে। এই কারণে আপনি বলতে পারবেন না যে কোনো একটা জায়গায় করের পরিমাণটা বাড়ানো হয়েছে, সেটা কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে বলেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্সের কথা বলেন। ইন্ডিভিজুয়াল ট্যাক্সের ক্ষেত্রেও কিন্তু আমাদের করের সীমাটি যে ন্যূনতম সীমা আছে সেটাকে বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রেই। আর যেটি হলো আয়করের মূল ফিলোসফি যেটা আছে, মূল ফিলোসফিটাকে আমরা মাথায় রেখে যাতে ব্যবসা বাণিজ্য হয়, আপনি চিন্তা করে দেখেন যে বহু বছর পরে লাস্ট ফিউ ইয়ার্সে আমরা কিন্তু আয়করের যে মূল ফিলোসফি থেকে আমরা ডিভিয়েটেড হয়েছি অনেকাংশেই। আয়করের মূল ফিলোসফি হচ্ছে যিনি যার সক্ষমতা যত বেশি দে উইল পে মোর। তার মানে হলো সক্ষমতা হবে ন্যায় বিচারের ভিত্তিতে জাস্টিফাইড একটা করার আরোপণ হবে। যিনি সক্ষম, যিনি কম্পারেটিভলি রিচ, একটু প্রিভিলেজড, উনি বেশি পে করবেন। এটি হলো মূল ফিলোসফিটা হচ্ছে আয়করের। তো সেক্ষেত্রে আমরা আমাদের আয়করের ক্ষেত্রে এমন ছিল যে আপনার হোয়াট এভার ইউর রিয়েল ট্যাক্স ইজ, আপনি যেটা উচ্চকর্তন করছেন সেটাকে মিনিমাম ট্যাক্স ধরে তার চেয়ে যদি কমও হয় তাহলে ওইটার চেয়ে ওই পর্যন্ত আপনাকে দিতে হবে মিনিমাম, আর বেশি হলে তো আপনাকে দিতেই হবে। এরকম একটি অন্যায্য একটি ব্যবস্থা থেকেও কিন্তু আমরা ফিরে আসার চেষ্টা করেছি। এই বছরে আপনার নতুন বাজেটে আমরা যেটা পরিবর্তন নিয়ে আসছি যে মিনিমাম করের ধারণা থেকে চলে এসে এটাকে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আমরা নিয়েছি, এবং যদি আপনার বেশি দেওয়া হয়ে থাকে তাহলে ইউ ক্যান গেট ব্যাক দ্য অ্যামাউন্ট, রিফান্ড যেটা বলছে। এবং রিফান্ডের ক্ষেত্রে অটোমেশন সিস্টেমটি চালু হয়ে যাবে ইনশাল্লাহ খুবই দ্রুত। চালু হয়ে গেলে দেখা যাবে যে অতি অল্প সময়ের মধ্যে উইদিন 3 months দে ক্যান গেট ব্যাক দ্য রিফান্ড অ্যামাউন্ট। সো সেটার জন্য কিন্তু তাকে সার্কেলে যেতে হবে না। এই যে অটোমেশনের যে সুবিধাগুলো আছে সেটিকে যদি পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয় যাতে রাষ্ট্র বোর্ড, তাহলে কিন্তু আমার মনে এই ভুল বোঝাবুঝিগুলো থাকার কোনো সুযোগ থাকবে আপনি না। কি তাই মনে করেন? ওনারা এত উপরে চিন্তা করেন যে নিচের লেভেলগুলো ওনারা খেয়ালই রাখেন না, যে আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে আপনি অটোমেশন করবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। কিভাবে করবেন, কাকে দিয়ে করবেন? আপনি এই যে এখন যে প্রশাসন, আপনি যারা বিসিএস করে এসছেন, আপনি আদারওয়াইজ নিয়েন না ভাই, আমি কিন্তু আপনার প্রতিপক্ষ না, আমি জাস্ট সমস্যাগুলোর কথা বলছি। আপনি অটোমেশন করতে হলে তো সেই ধরনের লুক লাগবে আপনার, সেই হ্যান্ডস ছাড়া তো আপনি অটোমেশন করতে পারছেন না। এখন ধরেন যারা বাংলা মিডিয়াম থেকে এসে যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ, তারা এখানে সুপিরিয়র সার্ভিসে যোগদান করছেন। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আবারও শুনবো। আমাদের যে বিরতির সময় হয়ে গেছে, আমি আসছি আপনার কাছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আসছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, আপনি বলছিলেন। হ্যাঁ, আর অটোমেশন আপনি কাকে দিয়ে করবেন? এখন এই প্রশাসন দিয়ে আপনি অটোমেশন কতদূর পারবেন আমি জানি। আমাকে যদি আপনি বলেন যে আপনি ডিজিটালাইজড হন, আমি কিন্তু পারবো না, বাট আমার ছেলেটা কিন্তু পারে, আমার বাচ্চাটা কিন্তু, আমার মেয়েটা কিন্তু পারে। হ্যাঁ, ওকে যদি বলি মা, আমি মোবাইলে কোনো ইয়ে হইলে আমার দৌড় দেওয়া হয়, ছেলের সাহায্য নিতে হয় না মেয়ের সাহায্য নিতে হয়। তাহলে আজকে আপনি খেয়াল করেন, আমরা আমাদের যে ধরেন আমাদের এখন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এদের ছেলে মেয়েরা কিন্তু এখন আর প্রাইমারি স্কুলে বা পাবলিক স্কুলে যাচ্ছে না, এরা যাচ্ছে ইংলিশ স্কুলে অথবা নর্থ সাউথে অথবা ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কম যাচ্ছে আপনার বুয়েটে বা অন্য জায়গায়। একটা বাচ্চা আমরা দেশে রাখতে পারছি না, ওদের কোনো জব বাংলাদেশে আমরা ক্রিয়েট করতে পারছি না, এরা দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে বাংলাদেশ অনেক এত ভালো সার্ভিস সে দেশের বাইরে দিচ্ছে যে ওখানকার গভর্নমেন্টও তাকে বিভিন্নভাবে তাকে মানে প্রণোদনা দিচ্ছে। এখন ধরেন আপনি যেটা ভাই বললেন না যে আমরা অটোমেশন করব, আমরা অটোমেশন মানে আরও বিপদে পড়বো। কেন বিপদে পড়বো? আপনি গেলে আপনার অফিসার বলবে আমার তো আছে সার্ভার ডাউন, কিন্তু আজকে লাস্ট ডেট, আমার আজকের টাকা আমি জমা দিতে না পারলে কালকে আমার জরিমানা দিতে হবে, এবং জরিমানার হারটা কম না একেবারে, সার্ভার তো ডাউন, আপনি কীভাবে করবেন? অথবা বিদ্যুৎ নাই, অথবা ওই টেবিল আজকে ছুটিতে গেছেন। মানে আমাদের হাজারো সমস্যা, যতক্ষণ পর্যন্ত আমরা টোটাল বিষয়টাকে একটা জায়গায় নিয়ে আসতে না পারবো। আমাকে ভালো হইতে হবে, আমার সিস্টেমটা ভালো হইতে হবে, তাইলে কিন্তু আমার এই যে এই কাজগুলো আজকে দেশের বাইরে আমরা যখন যাই আমরা তাই করছি। আমরা এখন
ক্যাশলেস ওয়ার্ল্ড সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে। ওখানে আপনি টাকা দিয়ে টিকিট করবেন, ইভেন প্লেনের টিকিট করবেন ডলার পকেটে, আপনার $10,000 পকেটে, কিন্তু আপনার $500 টিকিট আপনি করতে পারবেন না অনলাইন ছাড়া। কেন? ওখানে ক্যাশলেস, ওখানে ক্যাশ দিয়ে চলে না, ওখানে ক্রেডিট কার্ড দিয়ে করতে হবে। আমাকে এই জায়গাগুলো আসতে হবে, মানুষকে সিম্পলিফাই করতে কিন্তু হবে। যখনই আসলে বাজেট আসে তখনই ব্যবসায়ীদের সাথে কিন্তু আয়কর বিভাগ তারা আলোচনায় বসে, তারা আপনাদের কাছ থেকে মতামত নিয়েই তারা পুরোটা সাজায়। কিন্তু যখন আসলে বাজেট পাস হয়ে যায় এবং বাস্তবায়নের সময় হয়, তখন আপনাদের কাছ থেকে আমরা শুনতে পাই যে এই বাজেট ব্যবসায়ী বান্ধব না, করের বোঝা ব্যবসায়ীদের উপরে চাপিয়ে দেয়া এবং নানান রকম আপত্তি আপনারা তুলেন। এই যে এই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং পরবর্তীতে গিয়ে তাদের আসলে রাজস্ব আহরণে তাদের ঘাটতি তৈরি হয় এবং আপনাদের রাজস্ব না দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের একটা মনতা তৈরি হয়, যেটি আমরা সবসময় দেখি। এই গ্যাপটা আসলে মিনিমাইজ করা তো একটা বড় চ্যালেঞ্জ। এটি আসলে কিভাবে আপনি একটা জায়গায় মিস করে গেছেন। আমরা যে আলোচনা, আমি এফবিসিসির যখন মানে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমরা এগুলো আলোচনা করতাম। আমাদের মানে 99% আমাদের আলোচনা বাজেটে প্রতিফলিত হইতো না, আমি বলি। এবং বাজেটের পর আমরা বলতাম যে আমাদের 99% বাদ দিছে, হ্যাঁ 1% এটা অন্যরা কিভাবে করছে আমরা জানি না, আমাদের কথা কিছু যায় আসে না। ব্যবসায়ীরা বলে যে বাজেটটা নাকি আগে থেকেই এগুলো সব তাদের রেডি করা থাকে এবং শুধু আপনাদের কাছ থেকে মতামত রাইট। ওই যে এর সত্যতা কত? না পা এখানে একটু শেষ করিনি, এখানে হচ্ছে আমার কাজ আমি করি, তোমার একটু জিজ্ঞাসা করি, এই হচ্ছে বিষয়। আপনি কি আসলে না, এটা আমি একমত হতে পারছি না এই কারণে যে আমরা কয়েক মাস যাবত বিভিন্ন চেম্বার, বিভিন্ন স্টেক হোল্ডার্স তাদের সাথে কথা বলি কি কি ডিফিকাল্টিস দে আর ফেসিং। মূল কথা হলো যে কমপ্লিকেসিগুলো ওনারা ফেস করছেন ব্যবসা। আমরা যেটা বলছি ডিরেগুলেশনের কথাটা বলছি, যে সহজীকরণ, কমপ্লায়েন্সটাকে সহজ করা, যাতে এটি ব্যয় সাধ্য যেন না হয়, ব্যয়টাকেও কমানো, কমপ্লায়েন্স ব্যয়টাকে কমানোর জন্য ওনারা যে সমস্ত প্রস্তাবগুলো দেন সেগুলোকে আমরা অ্যানালাইসিস করেই কিন্তু ইনসাইটগুলো করি। আপনি যদি খেয়াল করেন যে এবারের বাজেটে আমরা অনেক ক্ষেত্রেই বিশেষ করে ব্যবসায়ীদের অনেকগুলো বিষয়গুলোকে, বিশেষ করে তাদের ট্যাক্স কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে এইগুলো অসুবিধাগুলো ওনারা ফিল করেন, দ্যাট হ্যাজ বিন ইনসার্টেড ইন দ্য বাজেট। যেমন খুব সিম্পল যদি আমরা বলি, যেমন ধরেন একজন ব্যবসায়ীর বিভিন্ন রকমের খরচ থাকে, সেই খরচগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে সেটি আপনার সরবরাহকারীর মাধ্যমে করা সম্ভব হয় না, পার্সোনালি ওনারা খরচ করে ফেলেন। কিন্তু আমাদের আছে যে এই ব্যয় করতে গেলে তারপরে ট্যাক্স কাটতে হবে, তো এই ট্যাক্স না কাটলে ওনার পুরো ব্যয়টাকে আমরা খরচ হিসাবে যোগ করে দিতাম, ইনকাম হিসাবে ট্রিটেড হতো। এখন কিন্তু আমরা যখন দেখেছি যে এটা প্র্যাকটিক্যালি অনেক সময় সম্ভব হয় না, তখন একটা লেভেল অফ খরচ আমরা ধরেছি এটাতে যে ট্যাক্স না কাটলেও দ্যাট উইল বি অ্যালাউড। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত দিচ্ছি। যেমন অনেক সময় আমরা এরকম করি যে আপনার উচ্চকর্তন প্রযোজ্য ছিল, উচ্চকর্তন করা হয় নাই, টোটাল অঙ্কটাকেই আমরা ইনকাম হিসেবে নিয়ে আসতাম। তার ফলে হচ্ছে কি 100 টাকার যদি উচ্চকর্তন, 100 টাকার উপরে উচ্চকর্তন না করা হতো, তার 27.5 টাকা তাকে এডিশনাল ট্যাক্স দিতে হতো। কথার কথা আমরা এবার চিন্তা করেছি, যখন ওনাদের কাছ থেকে প্রপোজালগুলো আসছে যে এটি আসলে অনেক বেশি হয়ে যায়, এই পেনাল্টির লেভেলটা অনেক বেশি হয়ে যায়, তা আমরা এটাকে নিয়ে আসছি যে পরিমাণ ট্যাক্স কর্তন করার কথা ছিল তার সমপরিমাণ এবং তার চেয়ে 50% তার পেনাল্টি সহ তাকে ট্যাক্স দিতে হবে। তার মানে হলো একই অঙ্কের উপরে যদি আপনার উচ্চকর্তন না করে থাকেন, আপনার 5 টাকা উচ্চকর্তন করার কথা ছিল 5%-এ 100 টাকার উপরে, তাহলে আপনি এখানে 7.5 টাকা দিয়ে আপনার যদি এই ডিফল্টটাও হন, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু পে অনলি 7.5 টাকা। তার মানে হচ্ছে এটা কি, যে এই যে আমরা অনেক কিছুই ছিল যেটি একটি তাদের উপরে চাপ সৃষ্টি করতো বা একটু বেশি মনে হয়েছে, এই ধরনের ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয়গুলোকে আমরা মাথায় রেখেছি। আমাদের যেমন ধরেন আপনাদের ওনাদের সাবসিডিয়ারি বিভিন্ন কোম্পানি থাকে, পর্যায়ে আমরা দেখছিলাম যে অগ্রিম কর 0.2%। হ্যাঁ, এটি আমি একটু বলি আপনাকে। আপনি যে কথাটা বলেছিলেন যে যারা এক্সিস্টিং আছেন তাদের উপরে আমরা করের বোঝা বাড়ায় দিচ্ছি আর নতুন করদাতা করছে না। আসলে এটা হলো নতুন করদাতা বের করে নিয়ে আসার জন্য, যাতে আমাদের এবারে ফিলোসফি ছিল দুটো জিনিস। একটা হলো এটাও তো তারাও তো বলছে যে তাদের উপর একটা নতুন করদাতা তাহলে কিভাবে নিয়ে আসবেন আপনি। তার মানে হলো সারা বাংলাদেশে প্রচুর সেক্টর ডেভেলপ করেছে, বহু এরিয়া ডেভেলপ করেছে, সেই এরিয়া যারা ব্যবসা করছে তারা করের নেটে নাই, তো তাদেরকে করের নেটে নিয়ে আসার আর কি পদ্ধতি আছে? এখন ধরেন সরবরাহের বিভিন্ন লেভেলে যারা বড় বড় যারা সরবরাহকারী আছে এবং বড় বড় যারা ব্যবসায়ী আছে বিভিন্ন লেভেলের, উপজেলা পর্যায়ে, ইভেন বিভিন্ন রকমের ইগুলোতেও সেক্টরগুলোতেও কিন্তু উপজেলার বাইরেও কিন্তু ইউনিয়ন পর্যায়েও অনেক রকম বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে করনেটে আনার জন্য এই জিনিসটা করা হয়েছে এবং সেটি মাত্র 1000 টাকায় 2 টাকা
1,000 টাকা যদি উনি রিসিভ করেন বা কেউ সাপ্লাই করে, তাহলে উনি 2 টাকা উনি ট্যাক্স দিবেন। তার মানে ভালো একটি বিষয় হচ্ছে কর্পোরেট ট্যাক্স তো বাড়ানো হয়নি, 1 টাকাও বাড়ানো এটা তো হয়নি। একটি ভালো বিষয় ছিল। ভালো বিষয়। ওই যে বললাম না corporate আপনাকে, tax এর এবারের বাড়ানো- বাজেটে এবারের বাজেটে বড় ব্যবসায়ীদের জন্য সমস্যা খুব বেশি হয় নাই, ছোট ব্যবসায়ীদের জন্য সমস্যাগুলো হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি বলি। আপনি দেখেন, এই উনি যে কথাগুলো বললেন, আমি একটা একটা করে বলছি, একটু সময় লেগে যাবে কিন্তু আমার। এই যে ওনারা ট্যাক্স পেয়ার বাড়াবেন, কীভাবে বাড়ান? ওনারা বললেন যে একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত 1,000 করে ধরে দিবেন ওনারা। এটা তো কথা ছিল না। আপনি প্রান্তিক পর্যায়ে যাচ্ছেন কেন? যেই লোকটা দিন আনে দিন খায় তাকে আপনি ট্যাক্স ধরতে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমার ট্যাক্স পেয়ার বাড়ানো দরকার। বাড়াবেন কীভাবে? আপনি প্রথমেই ওনাদের সমস্যা হচ্ছে জনবল কম, ওনাদের জনবল নাই। ওনারা জেলা শহরে 2-1টা অফিস থাকলে থাকতেও পারে, নাও উপজেলাতে নাই, আর ইউনিয়ন পরিষদ তো নাই। এখন বাংলাদেশে কতগুলো বাজার আছে আপা, সব মিলে মিনিমাম ছোট বড় মিলে 2 লক্ষ উপরে বাজার আছে। এমন কোনো বাজার নাই যে বাজার আপনি 10 জন ট্যাক্স পেয়ার খুঁজে পাবেন না। সেখানে ওনারা যাচ্ছেন না কেন? ওনাদের জনবল নাই। আচ্ছা ঠিক আছে, জনবল কোত্থেকে পাবেন? আপনি ধরেন যারা এই যে প্রাইভেট সেক্টরে যারা ইকোনমিক্সে অনার্স পড়তেছে, হ্যাঁ, এই ছেলেগুলোকে ওরা ইন্টার্নশিপ করে না? ওদেরকে নিয়ে নেন না, নিয়ে বলেন না তোমরা ইন্টার্নশিপ করে আসো, গ্রামে যাও, তোমরা বিভিন্ন বাজারে যাও, গিয়ে ওদেরকে বুঝিয়ে। কারণ একটা মানুষ ট্যাক্স দিবে, তার তো একটা আনন্দ আছে যে আমি ট্যাক্স পেয়ার পিপুল এই দেশের, আমি গভর্নমেন্টকে পে করছি, রাষ্ট্রটা আমার, এই টাকা দিয়ে আমার উন্নয়ন হচ্ছে। আপনি তাদেরকে ইন্টার্নশিপ করার জন্য আপনি তাদেরকে অল্প কিছু পয়সা দেন, ছেলেগুলোকে পাঠান, তারাও আনন্দের সাথে যাবে, কারণ অর্থনীতিতে পড়তেছে, তাদেরকে তো আপনি নিচ্ছেন না। আপনি সিস্টেমটা তো ডেভেলপ করছেন না পা। অর্থাৎ এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য অল্প সময় কথা বলা শেষ করা যাবে না পা। আরেকদিন যদি ভাইকে কখনো সুযোগ পাই, যদি নিয়ে আসে না পা, আরও কিছু কথা আছে, এবং এই কাজগুলো যদি আপনি করেন, আমি নিশ্চিত করে বলি আপা, আমি এটা দেশে থাকবো, আমি ট্যাক্স দিব না, ভ্যাট দিব না, এটা তো হইতে পারে না। আমরাও আশা করছি যে আসলে বাংলাদেশ সরকার যেভাবে আয়কর নীতিমালাকে ঢেলে সাজানোর জন্য চিন্তা করছে, আগামীতে হয়তো আরো কিছু সংযোজন বা বিয়োজন করবে। সেই জায়গায় ব্যবসায়ীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে যেন থাকে, এবং তাদেরকে নিয়ে আসলে তাদের জন্য যে আয়কর আপনারা তৈরি করছেন সেটি আসলে তাদের অংশগ্রহণের মাধ্যমে, তাদের পরামর্শের মাধ্যমে যেন আপনাদের করা হয়, সেটি আমাদের দিক থেকে আপনাদের কাছে পরামর্শ থাকবে। কারণ আসলে ব্যবসায়ীরা যদি না থাকে তাহলে তো আয়কর আপনার পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো রাজস্ব আহরণ তারা তাদের স্বার্থেই আপনি করতে পারবেন যদি আসলে সুসম্পর্কের জায়গাটা আরো বেশি জোরদার হয় এবং বাস্তবমুখী হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেন। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেসম্যান অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।